আবু তালেব মোল্লা বাড়ির সামনে থেকে বিশেষ প্রতিবেদন তোমাদের প্রতিনিধি তুলে ধরেছে ঠিক রাত 10:30টার সময়। কিন্তু এই সন্দেশখালী ঘটনার প্রসঙ্গে একাধিক ব্যক্তি তারা মত প্রকাশ করেছেন। কি বলেছেন মিঠুন চক্রবর্তীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে এবং প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য শুনুন। পাওয়াই যাবে তো ওখানে, যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে, আর কি বলবো, রোবট দিয়ে সার্চ করা হচ্ছে। হ্যাঁ, করতেই হবে এখন, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা হচ্ছে, পাওয়াই যাবে তো ওখানে, যত ধরনের নোংরা কাজ তো ওখান থেকে, আর কি বলবো, রোবট দিয়ে সার্চ করা হচ্ছে। হ্যাঁ, করতেই হবে এখন, তাছাড়া কোনো উপায় নেই। পশ্চিমবঙ্গের সব জায়গায় এইভাবেই সার্চ করা হচ্ছে। হ্যাঁ, আগ্নেয়াস্ত্র তো পাওয়া যাওয়ার কথা। এগুলো ব্যবহার করেই তো মানুষকে সন্ত্রস্ত করে সন্দেশখালীতে ওই রাস্কেলগুলো পিঠে খাওয়াতে নিয়ে যেত রাতের বেলা। বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে পিঠে খাওয়ার অভ্যেস হতো। তো এগুলোতে এই অস্ত্রগুলো ব্যবহার করেই তো হতো। এই যে শাহজাহান তার সাম্রাজ্য কায়েম করেছিল, মানুষকে সন্ত্রস্ত করে রাখতো, ওই অস্ত্র ব্যবহার করেই তো। অস্ত্র মানুষের মতো সাধারণ মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ, তাদের উপর তো অস্ত্র চালাতে হয় না, অস্ত্রটা দেখালেই তারা ভয় পেয়ে যায়। অস্ত্র পাওয়া যাবেই এবং আরও অনেক জায়গা থেকে খোঁজ করলে অস্ত্র পাওয়া যেতে পারে। দিলীপ ঘোষ এবং সৌমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। আমরা আগে বলেছি আমি বলেছিলাম শাহজাহান সুফিয়ান আমলে পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরতো। এখন অস্ত্র বোম বন্দুক আছে, লুকিয়ে আছে, ওকে ঠেঙালে সব বেরোবে। সেই জন্য আগে অস্ত্র উদ্ধার করতে হবে, নাহলে ভোটে অনেক জীবনহানি হবে। কিছু আছে আমরা জানি, কিন্তু TMC এখনো সেগুলো বাঁচাবার চেষ্টা করছে। কিন্তু নির্বাচন কমিশন, CBI, ED যারা তদন্ত করছে তাদের দায়িত্ব এই সমস্ত উদ্ধার করা, তাহলে আবার আরেকটা শাহজাহান তৈরি হবে, আবার জীবনহানি হবে। যা করার সব করা উচিত, ওটা উপযুক্ত এলাকা যুদ্ধকালীন পরিস্থিতি যেরকম উদ্ধার করা হয় সেরকম করা উচিত। শাহজাহান বলে নয়, ওখানে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রত্যেকেরই রেড করলে এ ধরনের অস্ত্র বেরোবে। আমরা দলের পক্ষ থেকে এর আগে অস্ত্র কারখানা পর্যন্ত সংবাদ দিয়েছিলাম। 32 পিস্তল মালঞ্চ এলাকায় ফ্যাক্টরি ছিল, আমি অফিসারের নাম বলে তাকে বিড়ম্বনার মধ্যে ফেলতে চাই না, তিনি ব্যবস্থাও নিয়েছিলেন, রেডও করেছিলেন। ওই অঞ্চলে এ ধরনের অস্ত্রশস্ত্র আছে, মানে বেঙ্গল পুলিশকে রুখে দেওয়ার মতো ওখানে এক একটা ব্লকে অস্ত্র আছে, এত পরিমাণ অস্ত্র আছে। এবং শাহজাহান তো কার্যত সেই অস্ত্র কারখানা যেটা চলতো সেটা তার ঘেরাটোপের মধ্যেই চলেছিল। আমি এটা বলতে পারি না যে টেকনোলজিটা তার, কিন্তু তার জানতো এবং তার বদান্যতাতেই ওইখানে অস্ত্র কারখানা টিকেছে। যত রেড করবে আরও বাড়বে, এখনো পুরো বেরোয়নি। সন্দেশখালী সন্ত্রাসমুক্ত এখনো নয়। বাম এবং কংগ্রেস কি বলছেন রাজনৈতিক নেতারা, শোনাই। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের পক্ষ থেকে এসেছেন, ওখানে অস্ত্রের ভান্ডারের নাকি খোঁজ পাওয়া গিয়েছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। আমার কর্মী যখন প্রথম আমরা নমিনেশন দিতে যাই, তোমার এক ভাই ভাঙনের এক কর্মী আইসিএফের গুলিবিদ্ধ মারা গিয়েছিল, সেই গুলিটা কিন্তু অনেক দিক থেকে করেছিল। আমি তখন বলেছিলাম যে ওই অস্ত্র শস্ত্র বিদেশি বা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র কোথা থেকে এলো, এটা তদন্ত হয়, তখন মিডিয়া বলেছিলাম, এখন খুঁজে পাওয়া যাচ্ছে। কি বলে রাখি, শওকত মোল্লা সাহেব এই শাহজাহান শেখের লোকেদেরকে ভাড়া করে, এই নৌফলি থেকে লোক ভাড়া করে অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু হামলা ভাঙড়ে চালিয়েছিল। আজকে যে অস্ত্র নাকি পাওয়া গিয়েছে, ওটার সাথে শাহজাহান শেখ যেমন তার ক্লিন পাওয়া যাবে, সাথে সাথে শওকত মোল্লাকে তদন্ত করলে জিজ্ঞাসাবাদ করলে ওই অস্ত্র নিয়ে ভাঙড়ে হামলা চালিয়েছিল সেটাও খুঁজে পাওয়া যাবে। শাহজাহানের বাড়ি এবং তার চারপাশে অস্ত্রের খোঁজ মিলছে। মাটি খুঁড়ে নাকি বিদেশি অস্ত্র পাওয়া গেছে, CBI তদন্তে নাকি এসব ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী এগুলো জানেন বলেই এতদিন ধরে সন্দেশখালী আগলে রাখার চেষ্টা করেছেন। ওখানে প্রচুর ট্রাঙ্ক ভর্তি জিনিস আছে, টাকা আছে এবং অন্য জিনিস আছে, সবাই জানে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আজকে আবার ভোটের মুখে কিছু কাজ দেখাতে হবে, তাই হয়তো গিয়ে হাজির হয়েছে। পশ্চিমবাংলাটা অস্ত্রের কারাগার, মুখ্যমন্ত্রী এটা জানেন, পুলিশ মন্ত্রী তিনি। এলাকা জুড়ে বিভিন্ন সময় সন্ত্রাস হয়েছে, বোমাবাজি হয়েছে, BDO পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন, সাধারণ মানুষ আক্রান্ত হয়েছিলেন, এবং যারা আক্রমণকারী তারা তো নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে আক্রমণ করছিলেন, হয় বোমা, গুলি, পিস্তল, বারুদ। আমরা তো বহু দিন ধরে বলছি যে পশ্চিমবঙ্গে
প্রচুর জায়গায় এরকম বারুদের কারখানা, বোমের কারখানা ইল্লিগালভাবে চলছে এবং যেভাবে ব্লাস্ট হয়েছে তাতে বহু মানুষ মারা গেছেন। কিন্তু প্রশাসনিক উদাসীনতা, চোখে দেখেও না দেখার অভ্যাস এবং নিশ্চয়ই কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে, অর্থের কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রত্যেকেই কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে যেখানে প্রশ্ন তুলছে, সেখানে শাসক দলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন, রাজ্যের মন্ত্রী, শুনুন। অনেক কিছু অনেক সময় অনেক কথা বলে, বাংলাকে বঞ্চিত করেছে, বাংলার যাতে দুর্নাম হয় সেই দুর্নামের চেষ্টা করার কোনো রকমের পথ তারা ছেড়ে দিচ্ছেন না। ফলে এখানে অর্থাৎ এই প্রদেশ তাকে কতটা খারাপ প্রতিপন্ন করা যায় এটাই চেষ্টা করার পথ খুঁজে বেড়াচ্ছেন, ওরা হাতড়ে বেড়াচ্ছেন। আমরা এইটুকুনি বলতে পারি যে কিছু করে কিছু হবে না, বাংলা যেখানে আছে বাংলা সেখানেই থাকবে। গতকাল দ্বিতীয় দফার নির্বাচন আপনারা জানেন ছিল এবং সেই নির্বাচনের আজ হয়তো গোটা রাজ্য না পড়লে সন্দেশখালীর আজ কিন্তু গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সন্দেশখালীতে সেখানে এনএসজি কমান্ডোরা যায়, সিবিআই আধিকারিকরা আগে থেকে ছিলেন, অস্ত্র সেখানে মজুত করা ছিল এমনটা কিন্তু ইনফরমেশন সিবিআই এর আধিকারিকদের কাছে ছিল এবং সেই ইনফরমেশনের প্রেক্ষিতেই তারা সেখানে যান। সন্দেশখালীতে গিয়ে আবু তালেব মোল্লার বাড়ি এবং সেই বাড়ির মেঝে খুঁড়ে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। ঠিক কোন কোন পথে সেখানে অস্ত্র উদ্ধার করা হয়েছে বা এই অস্ত্র এসেছে সেটা একবার আপনাদের সামনে একটু গ্রাফিক্যালি আমরা দেখানোর চেষ্টা করি। দেখুন বিগ বলে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেই ছবি দেখাবো যেখানে কোন কোন পথে অস্ত্র এখানে মজুত করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন সীমান্তবর্তী এলাকা এই সন্দেশখালী একেবারে দ্বীপ এলাকা এবং সেই সন্দেশখালীতে একবারে পয়েন্ট আউট করে আপনাদেরকে দেখানো হচ্ছে নদী পেরিয়েই কার্যত বিভিন্ন জায়গা থেকে অস্ত্র এখানে মজুত করা হচ্ছে। অর্থাৎ এই যে বিদেশি অস্ত্রের হদিশ পাওয়া গিয়েছে সেটা কোন কোন পথে এখানে ঢুকেছে দেখতেই পাচ্ছেন। সন্দেশখালীর সেই পয়েন্ট যেখান থেকে অস্ত্র উদ্ধার হয় এবং রায়মঙ্গল নদী পেরিয়ে একেবারে কজওয়েতে সেই পয়েন্টে গিয়ে পৌঁছয় অস্ত্র। কোথা থেকে অস্ত্রগুলো সেখানে পৌঁছেছে সেই ওয়েটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এরপর আগরহাটি, সেই আগরহাটি থেকেও কিন্তু একেবারে কজওয়েতে অর্থাৎ ঘুর পথে সন্দেশখালীতে অস্ত্র মজুত করা হচ্ছে এবং আগরহাটি থেকে সেখান থেকে কার্যত বাংলাদেশে পৌঁছে যেত মূলত এই অস্ত্র। অর্থাৎ পুরো একটা সার্কেল যেন সেখানে কাজ করছিল দীর্ঘদিন ধরে, যার হদিশ অবশেষে গতকাল পাওয়া যায়। একেবারে পয়েন্ট আউট করে আপনাদেরকে দেখাচ্ছি এবং বাংলাদেশি যে জায়গায় অস্ত্র পাওয়া যেত সেইখান থেকে অস্ত্র কিভাবে এখানে আমদানি হতো বা রপ্তানি হতো এবং কারা করতো সেটা এই মুহূর্তে সব থেকে বড় বিষয়, হয়তো ধীরে ধীরে খোলসা হচ্ছে। কিন্তু গতকাল আরও একটা ছবি আপনারা হয়তো দেখেছেন, যন্ত্রচালিত একটি অত্যাধুনিক রোবট যার নাম দক্ষ। এই দক্ষ কিভাবে কাজ করে দেখুন গ্রাফিক্যালি দেখাচ্ছি। ডিআরডিও তৈরি সন্ত্রাস দমনকারী একটি রোবট যা অত্যন্ত দক্ষ, যার নামও দেওয়া হয়েছে দক্ষ। আরও জানাই আপনাদেরকে একটার পর একটা ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসছি। অস্ত্র বিস্ফোরক খুঁজতে সক্ষম, অত্যন্ত সক্ষম এই অত্যাধুনিক যন্ত্র। দেখতে একেবারে ছোট্টখাটো একটা ট্যাঙ্কের মতো, আপনারা দেখেছেন গতকাল সেই সাইজটাও কন্টিনিউ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ দূর থেকেই লক্ষ্যমাত্রা কোথায় রয়েছে না রয়েছে তা নির্ধারণ করতে পারে এই দক্ষ। স্ক্যানার আছে এবং একই সঙ্গে এক্সরেও আছে এই দক্ষের মধ্যেই। একই সঙ্গে বোমা অস্ত্র নিষ্ক্রিয় করতেও সক্ষম এই দক্ষ। সুতরাং দক্ষ কতটা দক্ষ আপনারা বুঝতেই পাচ্ছেন। প্রয়োজনে সিঁড়িও চড়তে পারে এই দক্ষ, যেই রোবট গতকাল আমরা দেখেছি। এবং এই দক্ষ লক্ষ্য বস্তু যা রয়েছে তার একটা 3D ছবি পর্যন্ত তুলতে পারে, অর্থাৎ প্রত্যেকটা কিছু কিন্তু স্ক্যান করতে পারে। ছোট্ট হলেও যন্ত্র অত্যাধুনিক এবং এই দক্ষর ভূমিকা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি গতকাল যে ছবিটা দেখেছে কার্যত গোটা দেশের মানুষ। এই